বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। দেওয়া তো হলো না গো মা, দেওয়া তো হলো না গো মা, তোরই রাঙা পায় রক্ত জবা শুকিয়ে গেল অযতনে হায়। তন্ত্র সাধনায় সাধকদের একটা কি সাবধানতা অবলম্বন করতে হয়? তাহলে মানে সেটা কিরকম তোমার মতে? না, সাবধানতা তো যে কোনো পথেই হাঁটতে গেলে, সেটা আমার সংসারের পথে হোক, আমার অফিস যাওয়ার পথে হোক, যে কোনো পথে সাবধানতাটা নিতেই হবে। সাবধানতাটা হচ্ছে এখানে একটা মানে বৈষ্ণবদের একটা থিওরি আছে যে পঞ্চতত্ত্বের মধ্যে না একটা আপ্ততত্ত্ব পড়ে, মানে নিজের সম্বন্ধে জানা, নিজের সম্বন্ধে বলা, অর্থাৎ নিজেকে তুমি সবসময় সতর্ক রাখো, হুঁশিয়ার রাখো, পা জানি না পিছলায়। এমন কিছু করতে যেও না যেটা তোমার গুরুর বারণ আছে, এমন কিছু করতে যেও না যে গুরু ছাড়া প্র্যাকটিস করা বারণ আছে। এইগুলোর সাবধানতা সব সময়ের জন্য নিতে হয়, প্রতিটা মুহূর্তে নিতে হয়। এবং কোনো স্থান, সেটা শ্মশান হোক, সেটা কোনো ভগ্ন দেউল হোক, যেখানেই হোক না কেন, সেখানে মানে কোনো রকমভাবেই বেহিসাবি বেপরোয়া কিছু করা যাবে না। সেটা করতে গেলে সবসময় গুরু সান্নিধ্য লাগবে, তার হাতটা মাথার উপরে না থাকলে এগুলো কিছুতেই করা যাবে না। এগুলো হচ্ছে প্রথম সাবধানতা। এটা যদি কেউ না করতে পারে তাহলে সে মৃত্যুমুখে পতিত হতে পারে, উন্মাদ হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এবং এ সমস্ত ঘটনা ঘটেছে, ইতিহাসে তার উল্লেখ আছে। এগুলো হয় কারণ বড় ভয়ঙ্কর জায়গা। আমি না দেখে যদি থ্রু ট্রেন আসছে যেন পার হতে যাই, আমার মরে যাওয়ার চান্স এভরি প্রবাবিলিটি। তো একই রকমভাবে এটা পথে হতেই পারে, তো সুতরাং সাবধান হতেই হবে। আর হচ্ছে অধিকারী ভেদ, যে আমি এখন পশ্চাচার কমপ্লিট করতে পারিনি, আমার হঠাৎ মনে হলো আমি বিরাচারী হব, বিপদ অনিবার্য। এই সাবধানতাও নিতে হবে। আমার গুরু আমাকে বলে দেবেন যে আমার পশ্চাচার শেষ হলো কিনা, বিরাচারে ঢুকবো কিনা, ঢুকলে কবে থেকে ঢুকবো, কার সঙ্গে ঢুকবো, কে আমাকে পথ দেখাবেন, এই সমস্তগুলো মাথায় রাখতে হয়। না হলে পরে ভীষণ বিপদ, ভীষণ বিপদ। আর বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট, সেখানে এই তন্ত্র সাধনার ভবিষ্যৎ কীরকম আপনার মনে, মানে কীরকমভাবে এখনকার যারা সাধক তারা যাচ্ছেন? বা এই না, একটা জিনিস কিন্তু ঘটনা লক্ষ্য করলে দেখা যাবে, বুদ্ধদেব কিন্তু একটা জিনিস অনুভব করেছিলেন যে একটা সংঘের বড় প্রয়োজন, না হলে তার এই অধীত বিদ্যাটা থাকবে না। তো সংঘং শরণং গচ্ছামি হলো, একটা সংঘ হলো, বৌদ্ধদের একটা সংঘ হলো। ঠিক তেমনি শৈবদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের মধ্যে আমরা সবাই জানি নাগা সম্প্রদায়, তাদের একটা সংঘ আছে, সমস্ত নাগারা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। বৈষ্ণবদের মধ্যেও বিভিন্ন স্রোত আছে, শ্রী সম্প্রদায়, এরকম বিভিন্ন সম্প্রদায় আছে, তারাও এক একটা ক্লাব, এক একটা সংঘ। তারা তাদের ধর্মের পথ চলার রাস্তাটা ঠিকঠাক করে রেখেছে। একমাত্র তন্ত্র যাদের মধ্যে কোনো ক্লাব নেই, দুটো তিনটে তান্ত্রিক একসঙ্গে যোগ হয়ে একমতে একরকমভাবে সাধনা করছেন, নর্মালি দেখা যায় না। তার কারণ এটার মধ্যে অসূয়া ঢুকে পড়েছে, ঈর্ষা। আমার এখন তন্ত্রটা সাধনার থেকেও বেশি হয়ে গেছে টাকা রোজগারের জায়গা। মানুষকে ভয় দেখাতে হবে, প্রচণ্ড ভয় দেখিয়ে দিতে হবে। বিশেষ করে সমস্যা পীড়িত মানুষ, যার প্রচণ্ড সমস্যা আছে, আশু সমাধান চাই, তাকে প্রচণ্ড ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাটি পকেট কেটে বের করে নিতে হবে। এটার নাম হচ্ছে বর্তমানের তন্ত্র। আর অথচ আজকের দিনের প্রয়োজনটা সাংঘাতিক, কারণ দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্যবোধটা কোথায় এসে পৌঁছেছে। আজকে রবীন্দ্রনাথের কথা, আজকে স্বামীজির কথা, ঠাকুরের কথাও আমরা পাত্তা দিতে চাইছি না। মূল্যবোধ এমন তলানিতে পৌঁছেছে যেখানে সঠিক তন্ত্রের ধর্মপথে চলা, তন্ত্রের অনুশীলনগুলো করা, সেটা কিন্তু এই মূল্যবোধটা ফিরিয়ে দিতে পারতো, অবশ্যই পারতো। সুতরাং এখনও আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঘরে ঘরের প্রচার হওয়া উচিত, সঠিক গুরুর মাধ্যমে, কোনো স্বঘোষিত গুরুর মাধ্যমে না। এবং যিনি সেটা বলছেন তিনি সেটা প্রমাণ করে দেখাবেন। স্বামী নিগমানন্দ তার তান্ত্রিক গুরু বইয়ে একটা জায়গায় তিনি বলছেন, বিভিন্ন সাধন পদ্ধতির কথা বলতে বলতে বলছেন যে যদি উপযুক্ত পাত্র পাই, তাহা হইলে এতক্ষণে যাহা বিবৃত করিলাম তারা করিয়া দেখাইতে বাধ্য থাকিব। যদি এই স্তরের কোনো গুরু এসে থাকেন
তাহলে পরে তন্ত্রের প্রচার অবশ্যই কাম্য, প্রার্থনারও যোগ্য বটে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ ধরে এই যে মূল্যবান কথা শুনলাম, আশা করি আপনাদের একটা ধারণা আমরা দিতে পেরেছি যে তন্ত্র সাধনা কী এবং কিভাবে তার বিবর্তন হয়েছে, কি তার পদ্ধতি, বা বর্তমান যুগে যখন তন্ত্র নিয়ে একটা ব্যবসায়িক তার ভাবমূর্তি তৈরি হয়েছে, যেখানে তন্ত্রকে নির্ভর করে সেটা একটা রোজগারের মাধ্যম হয়েছে। কিন্তু আসলে তন্ত্র তো একটি যোগ সাধনার পথ, অনেক পথ আছে ইষ্টর কাছে পৌঁছনোর, তো সেই রকমই একটি পথ তন্ত্র। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের কোনো আমি episode-এ। অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।